আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব এমএস ওয়ার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক প্রোগ্রামগুলো যদি জানেন তাহলে কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। আমি প্রথমে পেজে কিছু লেখা লিখে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। হোমের প্রায় সব কাজগুলোই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট সব জায়গায় একই রকম। চলে আসলাম আমরা হোমে। তো হোমের এখানে দেখব অনেকগুলো অংশ আছে। হোমের প্রথম অংশটা হলো ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে আমরা পাবো কাট, কপি, পেস্ট। প্রথমে আমরা দেখাবো কাট। এই যে চিজারের মতো যেটা দেখছেন, অর্থাৎ কেচির মতো, তো এটাকে বলা হয় কাট। কিভাবে আমরা কাট করব এখন তা দেখাবো। ধরেন এইটুকু অংশ আমাদের কাট করতে হবে, অর্থাৎ এইটুকু অংশ আমাদের কেটে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেটুকু অংশ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কাটে ক্লিক করব। কাটে ক্লিক করলে দেখেন ওই অংশটুকু ওখান থেকে কেটে গেছে, মানে বাদ পড়ে গেছে। আমরা যদি চাই ওই কাটকৃত অংশটা অন্য কোনো জায়গায় নিয়ে বসাবো, লাস্টে অথবা ফার্স্টে, এই যে আমরা ধরেন এখানে নিয়ে বসাবো, এখানে কি করব, ডাবল ক্লিক করে কার্সরটা রেখে দিব। কার্সরটা রেখে দিয়ে আমরা পেস্টে চলে যাব। পেস্টে ক্লিক করলেই দেখা যাবে ওই কাটকৃত অংশটা এই যে এখানে এসে বসলো। আরেকটা জিনিস বোঝেন, যে আমরা যদি এমনিতেই কার্টে যায় ক্লিক করি, দেখেন কার্টটা কিন্তু কাজ করতেছে না। কার্টটা কেন কাজ করতেছে না, এর কারণ হলো আমরা কোনো কিছু সিলেক্ট করি নাই। আমি আবারও আপনাদের দেখাই। এইটুকু ধরেন আমি কাট করব, সেটুকু কি করব, অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি কি করব, কাটে ক্লিক করব, তাহলে ওইটুকু অংশ কি হবে, কেটে যাবে। তো যদি মনে হয় যে কেটে ফেলবো, কেটে ফেললাম। আর যদি মনে হয় যে হ্যাঁ, কেটে আমার অন্য জায়গায় নিয়ে যেয়ে বসাতে হবে, ধরেন এইখানে আনতে হবে, সেখানে কি করব, আমরা কার্সরটাকে অবশ্যই রাখবো, রেখে পেস্ট করে দেব। এখন আমরা শিখতে পারলাম কাট এবং পেস্টের কাজ। এবার আমরা দেখব কপির কাজ। আমরা এই ধরেন এই পুরো অংশটুকুকেই কপি করব, তাহলে পুরো অংশটুকু কি করব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে অলরেডি কপি হয়ে গেছে, তো কপিটা আমরা কোথায় বসাবো সেই জায়গাটায় কি করব, ডাবল ক্লিক করে কার্সরটা রেখে দিব। রেখে জাস্ট পেস্টে ক্লিক করে দেব। পেস্টে ক্লিক করলে আমরা এখানে কি করতে পারবো, এখানে আবারও কপি হয়ে যাবে। কাট, কপি, পেস্ট দেখে নিলাম। আচ্ছা, ফরম্যাট পেইন্টার বলতে যে আগে যেই নিয়মে বা যেভাবে ছিল সেই জিনিসটা যদি হুবহুব করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ফরম্যাট পেইন্টার করতে হবে। যেমন ধরেন এইটুকু লেখা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার ফন্ট সাইজটা আমি বাড়ায় দিলাম। ফন্ট সাইজটা বাড়ায় দিলাম, প্লাস সঙ্গে একটু বোল্ড করে নিলাম। তো এটা কিন্তু অন্য ফরম্যাটে লেখাটা একটু ডিজাইন বা স্টাইল করা। তো এই লেখাটুকু আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। এই যে এইটুকু সিলেক্ট করলাম, সেই লেখাটুকু কি হলো, ওই ফরম্যাটে, সেম ফরম্যাটে চলে আসলো। এইটুকু আমি সিলেক্ট করলাম, এইটুকু লেখাও কি হলো, ওই যে বোল্ড, তারপর ফন্ট সাইজ, এই সেম ফরম্যাটেই চলে আসলো। তো ফরম্যাট পেইন্টার দ্বারা আমরা কি করতে পারবো, একটা ডিজাইন বা ফরম্যাট, লেখার ফরম্যাট কি করব, সেম ভাবে অন্য অন্য লেখাতেও দিতে পারবো। আমরা এই যে দ্য বেয়ার ইজ কামিং, এখান থেকে আমরা এইটুকু কি করলাম, কপি করে নিলাম। কপি করলাম। তো কপি যখন করলাম, সঙ্গে সঙ্গে দেখেন এই ক্লিপবোর্ডে এখানে শো করলো, এই যে এই প্রথমে যেটা আমরা সর্বশেষের কপি করব, সেই লেখাটা কি হবে, ক্লিপবোর্ডে প্রথমে শুরুর দিকে শো করবে। তা এখন যদি আমরা এটার উপর ক্লিক করি, দেখেন এই জিনিসটা এই যে এখানে শো করলো, অর্থাৎ এখানে যায় কপি হয়ে থাকলো। আমরা আবারও এই লাইনটা কপি করব। কপি করলাম, কপি করার সঙ্গে সঙ্গেই ওই জিনিসটা কি হলো, শুরুর দিকে চলে গেল। আমরা যদি এখন এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ওই ওই লেখাটুকু আবারও পেজে চলে আসলো, কারণ এই কপিকৃত লেখাটা যদি যখন আমরা টাচ করি, তখন লেখাটা কি হবে, পেজে চলে আসবে। তো ক্লিপবোর্ডে কি হয়, এখানে কপিকৃত লেখাগুলো এখানে কপি হয়ে যায়। এরপরের অংশটা হলো ফন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, অর্থাৎ আমরা লেখাগুলোকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবো এই ফন্টের মাধ্যমে, এবং লেখাগুলোকে চেঞ্জও করতে পারবো, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, বিভিন্ন কিছু করতে পারবো এখান থেকে। প্রথমেই আমরা দেখবো এই যে এখান থেকে আপনি চাইলে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে এই যে কলাবেরি বডি, এটা হলো ইংলিশ ফরম্যাট, প্লাস এই যে এইটা সুতনি এমজে, এটা হবে হলো বাংলা ফরম্যাট।
তো এইখানে আপনি যদি চান বিভিন্ন লেখার ডিজাইন পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, যা পরিবর্তন করবেন সেটুকু লেখাটুকু সিলেক্ট করে নেবেন, নিয়ে চলে যাবেন এখানে। চলে যেয়ে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে, এই যে দেখেন আমি এটাতে ক্লিক করলাম, লেখাগুলো দেখেন ডিজাইনটা, ফন্টের ডিজাইনটা অনেক সুন্দর হলো। এখান থেকে আপনি পেঁচানো থেকে শুরু করে যাবতীয় ডিজাইনই আপনি এইখান থেকে নিতে পারবেন। পূর্বের ফরম্যাটে চলে গেলাম। এরপরের অংশ দেখেন, এখানে এই যে ফন্ট সাইজটা অর্থাৎ আমরা চাইলে বাড়াইতেও পারি, কমাইতেও পারি। তো এখানে অবশ্যই যে ফন্টটুকু সাইজ বড় ছোট বড় করব, ওইটুকু অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্টকৃত লেখাটা এই যে দেখেন যেটুকু সিলেক্ট ছিল, এই যে ফন্ট সাইজ বাড়াচ্ছি এই জন্য বড় হচ্ছে। ধীরে ধীরে আমি ফন্ট সাইজ ছোট করব, তাহলে ছোট হবে। এইটা করলাম আমি। এখন আমি যদি চাই আমি অনেক ফন্ট সাইজ দিব, মানে অনেক বেশি দিব, সেক্ষেত্রে আমি কি করব, যেমন 50, আমি চাইলে এখানে কি করতে পারবো, ফন্ট সাইজটা লিখেও দিতে পারবো। কিংবা আমি এখানে 80 দিয়ে দিলাম, ফন্ট সাইজটা কিন্তু তাই হবে। আমরা এখানে যে সাইজটা লিখবো সে ফন্ট সাইজটা কিন্তু সেইটাই হবে। মোটামুটি 14 বা 16 স্ট্যান্ডার্ড সাইজ, আমরা ওইটার মধ্যেই রাখলাম। এরপর দেখেন এটাতে ক্লিক করলে যে গ্রো ফন্ট, তো এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, ফন্টটা এক এক স্টেপ এক স্টেপ করে এক সাইজ করে বড় হবে। আবার এখানে ক্লিক করলে ফন্টটা কি হবে, এক সাইজ করে কমে আসবে। এই যে এই অংশটুকুর নাম হলো বোল্ড। তো বোল্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ধরেন কোনো যেমন এটা আমি স্টোরি একটা লিখছি বা শর্টস লিখছি, তো এইখানে যদি আমি সিলেক্ট করি প্রথম অংশটা বা কম্পোজিশন প্যারাগ্রাফ যেটাই হোক না কেন, মূল যেটা আপনার হেডিং বা নামটা, তো সেইটাকে আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করলে অবশ্যই সেটাকে একটু সৌন্দর্য বাড়াইতে হবে, বোল্ড করে দিব। দেখেন লেখাগুলো কি হলো, অনেকটা মোটা হইলো এবং দেখতেও এখন অনেকটা সুন্দর লাগতেছে। তো আমরা কি করব, প্রথম হেডিংসটা অবশ্যই বোল্ড করে দিব। আইতে ক্লিক করলাম, আইতে হলো ইতালিক, লেখাটাকে হালকা একটু বাঁকা করে দিবে। খেয়াল করছেন, একবার ক্লিক করলে লেখাটা সোজা হয়ে গেল, আর একবার ক্লিক করলে লেখাটা হালকা একটু বাঁকা। বোল্ডও সেম, এক এক ক্লিকে বোল্ড হবে আর এক ক্লিকে বোল্ড উঠে যাবে। আমরা এটা বোল্ড করে দিলাম। ইউতে আন্ডারলাইন, আমরা যদি এখানে আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করে দেখেন ডাবল আন্ডারলাইন আছে, একটা আছে, তারপর এই যে ডট ডট ডট। তো এখানে বিভিন্ন ডিজাইনের আন্ডারলাইন আছে, ধরেন আমি ডাবল আন্ডারলাইনটা দিয়ে দিলাম। এখানে অনেক ডিজাইনের আন্ডারলাইন আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে কর্নারের আন্ডারলাইনের কর্নারের আইকনটাতে চাপ দিব। আমি যদি এখান থেকে ট্রাই করি যে মোর আন্ডারলাইন বা আন্ডারলাইন কালার থেকে আমি কি করতে পারবো, আন্ডারলাইনের কালারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। দেখেন এখানে কিন্তু আন্ডারলাইনের কালারটা পরিবর্তন হয়ে গেছে। তারপর এই যে এইখানে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম, ফ্রেশ লেখা। তো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে লেখাটা কি হবে, কেটে যাবে। আর একবার ক্লিক করলে লেখাটা আবার ফ্রেশ হবে। তো এটা আমাদের তেমন একটা দরকার নাই। তো এই যে এরপরে যেটা, এটার নাম হলো সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দুইটাই গুরুত্বপূর্ণ। সাবস্ক্রিপ্ট এটা, তো সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে দেখেন, যেমন নিচে নিচে সংকেত লেখা, উপরে সংকেত লেখা, এটা এটা কি করতে হবে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দ্বারা করতে হবে। যেমন এইচ টু ও লিখলাম আমরা, তো পানির সংকেত এখানে কি করতে হবে, ওটা আমাদের টুটা আমাদের কি করতে হবে, নিচে নিতে হবে। সেক্ষেত্রে টুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে করে আমি কি করলাম, সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম। ঠিক আছে, তারপর এখানে যদি এ এ দিলেন, এ দিয়ে নিচে কি করলেন, সাবস্ক্রিপ্টটাতে ক্লিক করলেন। ক্লিক করে এখানে যদি টু দেন, এই যে এভাবে আপনি লিখতে পারবেন, উপরে নিচে দুই ভাবেই আপনি লিখতে পারবেন। এখন আমরা চলে আসবো সুপার স্ক্রিপ্টের কাজ।
ধরুন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা কি করব, এ লিখবো, এ লিখে সুপার স্ক্রিপ্টে ক্লিক করব। সুপার স্ক্রিপ্টে ক্লিক করলে দেখেন কার্সরটা কি হচ্ছে, উপরে উঠে গেছে। আমি একটু ফন্ট সাইজটাকে বাড়ায় নেই, অনেকটা ছোট হয়ে গেছে, বুঝতে একটু প্রবলেম হচ্ছে। ফন্ট সাইজটা বাড়ায় নিলাম। তো এ দিলাম, এ দিয়ে আমরা কি করলাম, সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম। আমরা এ দিলাম, এ দিয়ে সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম। সুপার স্ক্রিপ্টে ক্লিক করে আমরা 2 দিয়ে দিলাম, দেখেন এ স্কয়ার হয়ে গেছে। তো এখন আমাদের কি আছে, এখানে দেখেন কার্সরটা উপরের দিকে উঠে গেছে সুপার স্ক্রিপ্টে ক্লিক করার জন্য। তো আমাদের কি করতে হবে, কার্সরটাকে অবশ্যই নিচের দিকে আনতে হবে। নিচের দিকে আনতে গেলে আমাদের আবারও 2 লেখার পরে সুপার স্ক্রিপ্টে আবারও ক্লিক করতে হবে। আবারও ক্লিক করার পরে আমরা এই পর্যায়ে এসে কি করব, প্লাস চিহ্নটা উঠিয়ে নিব। এ স্কয়ার প্লাস তারপর কি লিখবো, 2ab প্লাস, প্লাসটা কিন্তু অবশ্যই শিপ ধরে তুলবেন, বি স্কয়ার। এখন কি করব, বি লিখব, বি লিখে অবশ্যই আবারও কি করব, সুপার স্ক্রিপ্টে ক্লিক করব। সুপার স্ক্রিপ্টে ক্লিক করে 2 লিখে দিব। তো এভাবে আমরা গণিতের সূত্রের ক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট এই দুইটা ইউজ করব। এরপর দেখেন এই যে উপরে এই যে এইগুলো আমি দেখাই নাই, উপরে এই যে চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা হলো কোনো লেখাকে সুন্দরভাবে সাজানো গোছানো করে দেওয়া। যেমন ধরেন এইখানে আমি ডাব্লিউটাকে ছোট হাতের করে দিলাম। তো প্রথমে লেখা শুরুতে কি আমাদের শুরুর লেখাটা ছোট হাতের হবে না বড় হাতের হবে? অবশ্যই বড় হাতের হবে। এখন দেখেন আমি এই লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চেঞ্জ কেসে চলে গেলাম। চেঞ্জ কেসে চলে গিয়ে যে প্রথম সেন্টেন্স কেসে ক্লিক করলাম, দেখেন এই লেখাটুকুকে সুন্দরভাবে সাজিয়ে দিল। সেন্টেন্স কেসটা কি করে, যেখানে ছোট হাতের দরকার বড় হাতের দরকার, তো এভাবে কি করে যেখানে যেখানে বড় হাতের দরকার মোটামুটি সেগুলো ঠিক করে দেয় চেঞ্জ কেস। এর পরের অংশ দেখেন লোয়ার কেস। লোয়ার কেস বলতে আমরা বুঝাই ছোট হাতের অক্ষর, অর্থাৎ যদি সবগুলো অক্ষর আমাদের ছোট হাতের করা দরকার হয় তাহলে কি করব, লোয়ার কেসে ক্লিক করব। দেখেন সবগুলো অক্ষরই যেগুলো সিলেক্টকৃত লেখা, সবগুলো লেখাই কিন্তু কি হয়েছে, ছোট হাতের হয়ে গেছে। এবার আমরা আপার কেস। আপার কেস বলতে কি, বড় হাতের সমস্ত অক্ষরগুলো যদি আমাদের বড় হাতের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব, আপার কেসে ক্লিক করব। আপার কেসে ক্লিক করলাম। এখন দেখেন সবগুলো অক্ষর কি হইলো, সবগুলো ওয়ার্ডই বড় হাতের হয়ে গেল। তারপরের অংশ দেখেন ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে বড় হাতের আর তারপরের অংশগুলো হবে কি ছোট হাতের। ক্লিক করলাম, দেখেন সেম মিলছে। প্রত্যেকটা ওয়ার্ডের আমি এই যে দেখেন প্রথম অক্ষরটা বড় হাতের, হটের ডাব্লিউ বড় হাতের, টু এর টি বড় হাতের, ডু এর ডি বড় হাতের, এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হচ্ছে, বড় হাতের হচ্ছে আর পরের অংশগুলো কি হচ্ছে, ছোট হাতের হচ্ছে। আমি আবারও লেখাগুলোকে সিলেক্ট করলাম, সেন্টেন্স কেসে চলে গেলাম, চেঞ্জ কেসে চলে গেলাম। এখন দেখেন টুগেল কেস। টুগেল কেসে কি প্রথম অক্ষরটা ছোট হাতের, সো এটা কিন্তু আমাদের একদমই প্রয়োজন হয় না। আমরা চলে গেলাম সেন্টেন্স কেস, অর্থাৎ লেখাটাকে আমাদের সুন্দর সাজানো গোছানো করে দিবে। এরপরে আমরা দেখতে পাবো ক্লিয়ার ফরম্যাটিং। তো ক্লিয়ার ফরম্যাটিংটা হলো, যেমন ধরেন এই যে এই লাইনটুকু, এই লাইনটুকু কি করা আছে, বোল্ড করা আছে, তারপর ফন্ট সাইজ ছোট বড় করা আছে। তো আমরা যদি চাই আমরা পূর্বের অবস্থানে ফিরে আসবো, অর্থাৎ এই লেখাগুলোকে আবার পূর্বের নিয়মে নিয়ে আসবো একদম একদম ক্লিয়ার ফরম্যাটে। সেক্ষেত্রে কি করব, লেখাগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কি করব, ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করব। ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে এটা কি হবে, আমাদের এই লেখাটা নর্মাল মোডে চলে আসবে। এরপরে আমরা আসব টেক্সট ইফেক্ট। এখানে টেক্সট ইফেক্টে আমরা কি পাবো, এখানে বিভিন্ন ডিজাইন পাবো। ধরেন এই লাইনটা আমরা সিলেক্ট করলাম, এই লাইনটাকে আমরা কি করব, একটু টেক্সটের বিভিন্ন ইফেক্ট দিব। সাইডের কর্নারে আইকন ক্লিক করব, আইকন ক্লিক করে দেখেন যে টেক্সটের উপর নিচ্ছি আমার সেই টেক্সটের ডিজাইনটাই কিন্তু এই টেক্সটগুলোর উপর পড়ে যাচ্ছে। এটাই হলো কি টেক্সট ইফেক্ট।
এরপরে আমরা দেখতে পাবো ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার। শুধু ফন্টের নিচে ব্যাকগ্রাউন্ড কালার, এই লেখাটুকু, এই ফন্টটুকু আমরা সিলেক্ট করলাম। লেখাটুকুর এখানে কর্নারে চাপ দিলাম, কর্নারে চাপ দিয়ে এই যে দেখেন নিচে যে এই যে সাইডে আমরা যে ক্লিক করতেছি, তো এগুলো কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার গুলো আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এই কালারটা দিয়ে দিলাম। তা আমরা যদি চাই শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব না, আমি লেখাটার কালারও চেঞ্জ করব। লেখাটাকে কি করব, আবারও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এই যে এইখানে দেখেন এটা হলো ফন্ট কালার। ফন্ট কালার হলো ফন্টের কালার কি করে, চেঞ্জ করে। ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করে রেড কালার দিয়ে দিলাম, ওকে। তো এখানে দেখেন ফন্টের কালারটাও চেঞ্জ হয়ে গেল, প্লাস ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে গেল। এর পরের অংশ দেখেন, এই যে এইখান থেকে এইটুকু, এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো এই অংশটুকুর নাম হলো প্যারাগ্রাফস। এই অংশটুকুর নাম কি, প্যারাগ্রাফস। তো প্যারাগ্রাফস থেকে আমরা এখানে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পাবো। যেমন প্রথমে আমরা পাবো বুলেটস। আমরা যদি প্রত্যেকটা লেখার সামনে, প্রত্যেকটা লাইনের সামনে আমরা বুলেট দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই লেখাগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে কর্নারের আইকন চাপ দিব বুলেটসের। তো এইখানে দেখেন ম্যাজিক, এই যে যে বুলেটস গুলাতে ক্লিক করতেছি, সেই বুলেটস গুলা সেই ডিজাইনই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এই যে এটা একটা ডিজাইন দিয়ে দিলাম, আবারও বুলেটস ক্লিক করলাম, ধরেন ডিজাইনটা এই যে চেঞ্জ করে ফেললাম, আবারও পরিবর্তন করলাম। তো এইখান থেকে আপনি কিন্তু আপনার পছন্দ মতো বুলেটস দিতে পারবেন। এছাড়াও দেখেন আমাদের ভিতরে আরো অনেক অনেক বুলেটস আছে, যেটা আমরা বের করে নিতে হবে আমাদের। ডিফাইন নিউ বুলেটস এ ক্লিক করব। তো এখানে যাব, এখানে যে আমরা সিম্বলে ক্লিক করব। সিম্বলে আমরা দেখেন অনেক ডিজাইন, অনেক অনেক ডিজাইন এখান থেকে পাবো। আমরা এখান থেকে বের করে, এই যেখানে দেখেন কর্নার আইকনে চাপ দিবেন, উপরে নিচে। তো এখানে আমরা সুন্দর সুন্দর কি করতে পারবো, ডিজাইন। ধরেন আমরা এই যে পান পাতার এটা নিব, তো ওইটাতে ক্লিক করব, ক্লিক করে ওকে করে দিলাম। ঠিক আছে, আমরা ওকে করে দিলাম, তো ওই বুলেটসটা এখানে চলে আসলো। তো এখানে আমি বিভিন্ন ডিজাইনের বুলেটস আমি আমার পছন্দ মতো দিয়ে দিতে পারবো। আবারও আমি লেখাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করলাম, নান করে দিলাম। নান করে দিলেই তাহলে কি হবে, বুলেটস গুলো উঠিয়ে চলে গেল। অর্থাৎ বুলেটস গুলোকে আমরা বসাইতেও পারবো, আবার উঠাইতেও পারবো। এখন আমি গেলাম নাম্বারসে, নাম্বারিং এ গেলাম। এখানে যে দেখেন আমি চাইলে 1 2 3 4 এভাবে সিরিয়ালি দিতে পারি। আমি চাইলে এই যে রোমান সংখ্যায় 1 2 3 4 এটা দিতে পারি। ABCD দিতে পারি, ছোট হাতের বড় হাতের ছোট হাতের দিতে পারি। তো এখানে দেখেন আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এইখানে দেখেন আপনি যদি একটা একটা করে লেখাগুলোকে বামে নিতে চান, তাহলে এই যে এইখানে ক্লিক করবেন। আর যদি আপনি ডানে নিতে চান লেখাগুলোকে, তাহলে এটাতে ক্লিক করবেন। এখন দেখেন মূল কাজটাতে আমরা আসলাম। এটা একটা শর্ট লিখছি, তো এইখানে এটা একটা স্টোরি লিখছি। তো এইখানে দেখেন এইটুকু আমরা মূল নাম যেটা, এটা কি করব, আমাদের মিডলে আনতে হবে। লেখাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফের নিচের অংশের মাঝখানের যেটা সেন্টার, সেন্টারে ক্লিক করলাম, তাহলে লেখাটা কি হলো, মিডলে চলে গেল। এখন আমরা যদি লেফটে ক্লিক করি, মানে প্যারাগ্রাফসের মধ্যে লেফটে যদি ক্লিক করি, তাহলে লেখাটা বামে চলে আসবে। যদি আমি রাইটসে ক্লিক করি, লেখাগুলো রাইট অ্যালাইনমেন্ট, তো এটাতে ক্লিক করে লেখাগুলো কি হবে, ডানে চলে যাবে। তো এইটাকে আমরা কোথায় রাখবো, মিডলে রাখবো, মিডল পয়েন্টে রাখবো। নামটা কিন্তু অবশ্যই আমাদের মিডল পয়েন্টে থাকবে। এখানে ইন্টার দিয়ে লেখাগুলোকে একটু ফাঁকে নিলাম। এইখানে দেখেন এই যে এই অংশটা, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটা কি করে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বৃদ্ধি করে বা কমায়। ঠিক আছে, তো আমরা ধরেন এইটুকু লেখা সিলেক্ট করলাম, সিলেক্ট করে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করলাম।
এখানে দেওয়া আছে 1.15, তা আমরা 1.5 দিলাম। তাহলে দেখেন একটু লাইনটা একটু দূরত্ব বাড়লো। আমরা যদি 2.0 দিই তাহলে দেখেন, বোঝেন পার্থক্যটা, বোঝেন এই যে প্রত্যেকটা লাইনের গ্যাপটা দেখেন, মাঝখানে গ্যাপটা দেখেন বাড়ছে, কিন্তু দূরত্বটা নিচের গুলার দিক তাকান আর সিলেক্টকৃত লেখাগুলোর দিকে তাকান যে কতটুকু লাইন স্পেসিং বাড়ছে। তা আমরা যদি আবারও কমাইতে চাই লেখাগুলোকে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে লাইন স্পেসিং এ যাব, 1.5 দিলাম, মোটামুটি স্ট্যান্ডার্ড 1.5 বা 1.15 দিয়ে রাখবেন। তো এইভাবেই আমরা কি করব, লাইন স্পেসিং বা লাইনের দূরত্ব বাড়াতে পারবো, বাড়াতে বা কমাতে পারবো। এরপর আমরা কি করব, লেখাগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। তো এইখানে যে আমরা কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে একটা সিম্পল কালার দিয়ে নিতে পারবো। এই যে একটা কালার দিয়ে দিয়ে নিলাম পেজে। চাইলেই আমি এভাবে লেখাগুলোকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারি। এখন এইখানে দেখেন, এইখানে হলো বর্ডার। ধরেন আমার এই লেখাটুকুই সিলেক্ট আছে, হ্যাঁ, এইটুকুর মধ্যে আমি কি করব, বর্ডার ক্রিয়েট করব। বর্ডারের বর্ডারের কর্নার আইকনে চাপ দিলাম, বটম বর্ডার, বটম বর্ডার ক্লিক করলে নিচের বর্ডারটা বসে যাবে লেখার। টপ বর্ডার ক্লিক করলে উপরের বর্ডারটা বসবে। আমি যদি লেফট বর্ডার করি বামের বর্ডার বসে যাবে, যদি রাইট বর্ডার করি ডানের বর্ডার বসে যাবে। এখানে দেখেন আমি যদি ওয়াল বর্ডার করি তাহলে আমার কি হবে, এর মধ্যে যে প্যারা আছে, এ অংশ একটা বি অংশ, তাহলে কি হলো, দুইটা অংশেই হলো দুইটা বর্ডার বসে গেল ভিতরে। আবার আমি যদি করি নো বর্ডার তাহলে কি হবে, সমস্ত বর্ডার গুলো উঠে যাবে। তো এটা টেবিলের ক্ষেত্রে সুন্দর করে বোঝানো হবে। তো এখানে মোটামুটি আর কি বর্ডার দেওয়া যায় এটুকু দেখাইলাম। এখন আমরা দেখব শর্ট, অর্থাৎ ধরেন এখানে আমি উল্টা পাল্টা করে কিছু অক্ষর সাজালাম, যেমন এ লিখলাম। আচ্ছা, আমরা এ লিখলাম, এরপর কি করলাম, বি হবে, কিন্তু বি না লিখে লিখলাম হলো সি। তারপরে আমরা দিয়ে দিলাম বি, তারপরে দিয়ে দিলাম ডি। তো এ সি বি ডি, এখানে কিন্তু আমি কি লেখাটা উল্টা পাল্টা করে সাজিয়েছি। তো এখন যদি এটা সিরিয়ালি সুন্দর করে সাজাতে চাই সেক্ষেত্রে কি করব, লেখাগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই শর্টে যাব, এখানে ক্লিক করব, শর্টে যেয়ে জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলেই ম্যাজিকটা দেখতে পারবেন, দেখেন এর পরে বি চলে আসছে, বির পরে সি চলে আসছে, সির পরে ডি চলে আসছে, অর্থাৎ উল্টাপাল্টা করে লিখে আমরা ওইখান থেকে কি করতে পারবো, সাজিয়ে নিতে পারবো সোজা করে। তো প্যারাগ্রাফ অংশটা আমাদের শেষ। এখন আমরা চলে আসব স্টাইল। তো স্টাইলটা এখান থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও আপনাদের দেখাই। ধরেন আমি এইটুকু লেখা সিলেক্ট করলাম, তো এখানে দেখেন যেটার উপরেই ক্লিক করব সেরকম ডিজাইনই হয়ে যাচ্ছে, এই যে লেখাগুলো সেরকম চেঞ্জই কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো এখানে কর্নারে যদি ক্লিক করেন আপনি আরো এখানে আরো ডিজাইন সচরাচর এখান থেকে করা হয় না বললেই চলে, জাস্ট দেখায় দিলাম। এখন দেখেন আমরা পাচ্ছি হলো এডিটিং। এডিটিং এ আমরা পাবো ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এডিটিং। তো ফাইন্ড, রিপ্লেস, ফাইন্ড বলতে আমরা বোঝাই কোনো কিছুকে খোঁজা বা নির্দিষ্ট কোনো কিছুকে বের করা। যেমন এখানে ধরেন আই কতগুলা বা এম কতগুলা আছে আমরা সেটা বের করব। সেক্ষেত্রে আমি কি করব, ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে একটা বক্স চলে আসবে, এই যে নেভিগেশন একটা বক্স চলে আসছে বামে বামে। এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে ধরেন যে লেখাটা খুঁজবেন অবশ্যই পেজে থাকতে হবে, কিন্তু আমরা এম লিখলাম। তো এম লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু এম কে আমাদের ইন্ডিকেট করে দিয়েছে তারা, যে এম আমরা কতগুলো কোথায় কোথায় লিখেছি সবগুলো কিন্তু এই যে ইন্ডিকেট করে দিচ্ছে। এটাই হলো কি ফাইন্ড। ফাইন্ড অর্থাৎ কোনো কিছুকে খুঁজে বের করা। ক্রস করে দিলাম। তারপর আমরা চলে গেলাম রিপ্লেস। রিপ্লেস অর্থ পরিবর্তন করা।
যেমন ফাইন্ড আমরা কোনো কিছুকে খুঁজলাম, রিপ্লেস কোনো কিছুকে চেঞ্জ বা পরিবর্তন করব। ধরেন আচ্ছা এইখানে একটু খেয়াল করেন, আমাদের আই কতগুলো আছে, এই যে আই, এই যে এখানে একটা আছে, এইখানে একটা আছে, আই কিন্তু মোটামুটি বেশ কয়েকটাই আছে। আই এই যে শুরুতেই এই প্রশ্নবোধক চিহ্নর পরে কিন্তু আই আছে একটা, এইখানে আছে, এইখানে আছে। তো আমরা কি করব, আইটাকে পরিবর্তন করব, রিপ্লেসে যাব, রিপ্লেসে যায়া যেহেতু আমরা যেটা পরিবর্তন করব সেটা কিন্তু এই যে প্রথমে ফাইন্ড হট নামে একটা বক্স আসবে, ওই বক্সটাতে আমরা কি করব, যে অরটা পরিবর্তন করব সেই অরটা আগে লিখব। ধরেন আই পরিবর্তন করব, তাহলে আমরা কি করব, আইটাকে লিখে নিব, আইটাকে লিখলাম, লিখে আমরা রিপ্লেস উইথে আই, আইকে আমরা উই করে দিব। ঠিক আছে, আমরা উই লিখলাম, অর্থাৎ আয়ের পরিবর্তে জানি আইটা উঠে যে ওখানে কি হয়, উই বসে যায়। তো এই জন্য ফাইন্ড হটে আমরা দেখলাম আই, অর্থাৎ যে যে ওয়ার্ডটা আমরা পরিবর্তন করব সেই ওয়ার্ডটা আগে ওখানে লিখে নিতে হবে ফাইন্ড হটে। আর যে ওয়ার্ডটাকে পরিবর্তন করে যেটা লিখবো সেখানে কি করতে হবে, রিপ্লেস উইথে সেটা লিখতে হবে। যেমন আই কে চেঞ্জ করে আমরা উই দিলাম, তাহলে রিপ্লেস উইথে কি করতে হবে, উই লিখতে হবে, লিখে আমরা রিপ্লেস ওয়ালে ক্লিক করলাম। তো রিপ্লেস অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে আসলো ওয়ার্ড হ্যাজ ফিনিশড সার্চিং দ্য সিলেকশন, থ্রি রিপ্লেসমেন্ট ওয়ার মেড। তো এখানে বুঝাইছে যে আমাদের তিনটা আই ছিল, এই তিনটা আইকে আমরা রিপ্লেস করে কি করছি, রিপ্লেস করলাম। তো এখানে কি করব, ইয়েসে ক্লিক করে দিব, কিংবা এখানে হলো কি করব, ক্রস করে দেব, ক্রস করে যেগুলো ক্রস করে দেব, দেখেন এখানে দেখেন রিপ্লেসে যাব, রিপ্লেসে যে আমরা প্রথমে আইটা লিখে নিলাম, আইটা লিখে রিপ্লেসে ফাইন্ড হটে আমরা কি করলাম, আইটাকে লিখে নিলাম, আইটাকে পরিবর্তন করে উই দিব, তাহলে আমরা কি করব, উই লিখে নিলাম রিপ্লেস উইথে, ফাইন্ড হটে ওই অক্ষরটা যে অক্ষরটা আমরা পরিবর্তন করব, আর রিপ্লেস হটে যে পরিবর্তন করে কি দিব সেটা আমরা লিখে নিব। এখন আমরা রিপ্লেস অলে ক্লিক করব, রিপ্লেস অলে ক্লিক করলে এখানে দেখাচ্ছে ওয়ার্ড হ্যাজ কমপ্লিটেড ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 39 রিপ্লেসমেন্ট, অর্থাৎ এখানে 39টা আই ছিল, এই আইগুলা চেঞ্জ হয়ে সব কি হয়ে গেছে, উই হয়ে গেছে। এখানে আমি ক্যান্সেল করে দিব, ক্রস করে দিব। তো এবার আমাদের দেখার পালা আই আসলে উই হইছে কি না। যেমন এই যে এখানে আই ছিল, এটা কি হয়েছে, উই হইছে, এই যেখানে আই ছিল উই হয়ে গেছে। তারপর দেখেন নিচের দিকে এই যে এখান দিয়ে আই ছিল উই, এটা খেয়াল করছেন, এগুলো দিয়ে কিন্তু আই ছিল, এই যে উই হয়ে গেছে, এখানেও আই ছিল উই হয়ে গেছে। তো এইভাবে 39টা আই ছিল এই পেজের মধ্যে, সবগুলো কি হয়েছে, এই যে এগুলো আয়ের জায়গায় কি হয়েছে, উই হয়ে গেছে। আমি আপনাদের আর একটা এটা রিপ্লেসমেন্ট আর একটু সুন্দরভাবে বোঝানোর জন্য দেখেন, এইখানে আছে ডু, এই যে এখানে দেখেন ডু, ডু, ঠিক আছে, এখানে যতগুলো ডু আছে ডুটাকে পরিবর্তন করব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে ছোট হাতের না বড় হাতের, এখানে যদি পেজে ছোট হাতের থাকে তাহলে ছোট হাতের বসাবেন, আর যদি বড় হাতের থাকে তাহলে আপনি বড় হাতের বসাবেন। রিপ্লেসে যাব, রিপ্লেসে যে ওখানে কি করব, ডু দিয়ে দিব, ডু, ডু লিখলাম। তো ডুটাকে আমরা কি করব, ডাস, ডাস করে দেব, ডু থেকে ডাস করে দেব, সেক্ষেত্রে এখানে ডি ও এই এস ডাসটা আমি লিখে নিলাম, অর্থাৎ ফাইন্ডে যে অর্ডটা পরিবর্তন করব সেই অর্ডটা লিখব, আর রিপ্লেসমেন্টে লিখব যে ওই অর্ডটার পরিবর্তে আমরা কি দিতে চাই সেই জিনিসটা আমরা রিপ্লেসমেন্টে লিখব, রিপ্লেস উইথে লিখব। তো এখন যদি আমি রিপ্লেস ওয়ালে ক্লিক করি তাহলে আমাদের কি হয়েছে, এখানে লেখা আছে কমপ্লিটেড সার্চ অফ দ্য ডকুমেন্টস অ্যান্ড হ্যাজ মেড 3 রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমাদের ডু ছিল তিনটা, এই তিনটার রিপ্লেস হয়ে কি হয়েছে, ডাস হয়ে গেছে। আমরা এখানে ক্লজ করে দিব, এগুলো কেটে দিব, কেটে দিয়ে এবার আমাদের দেখার পালা যে ডু ডাস্ট হয়েছে কি না।
এই যে এখানে দেখেন একটা ডু ছিল, ডাস হয়ে গেছে। এখানে একটা ডু ছিল, ডাস হয়ে গেছে। আর একটা ডু ছিল, ওইটা যে কোথায়, যাই হোক খুঁজে বের করতে হবে। তো এই পেজের মধ্যেই তিনটা মোট ডু ছিল, সেগুলো কি হয়েছে, ডাস হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।